শুরু করছি মহান আল্লাহর নামে। পবিত্র কুরআনের সূরা আত-তালাকের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। দেখুন, ইরান যখন যুদ্ধ শুরু করে ইসরায়েলের বিপরীতে, তখন কিন্তু ইরানকে সহযোগিতা করার মতো কেউ আসেনি। উল্টোটা ঘটেছে। কি ঘটেছে? সৌদি আরব, সিরিয়া, ইরাক, বাহরাইন, কাতার, যতগুলি মুসলিম রাষ্ট্র আছে সবাই ইসরায়েলকে সহযোগিতা করেছে, আমেরিকাকে সহযোগিতা করেছে, কিন্তু ইরানকে কিন্তু কেউ সহযোগিতা করেনি। আর রাশিয়া কি বলেছে? রাশিয়া বলেছে ইরান যদি সাহায্য চায় তাহলে আমরা সাহায্য করব। ইরানের কি ধরনের সাহায্য প্রয়োজন সেটা ইরান আমাদেরকে জানাবে, তবেই আমরা সেটা ইরানকে বলবো। তো এখন বিষয়টা দেখেন যে ইরান যখন প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তখন কিন্তু আল্লাহু আকবার ধ্বনি বলেছে, এবং তারা বলেছে সূরা আস-সাহাফের ১৩ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার সহায়তা ও বিজয় শীঘ্রই আসবে। দেখুন, ইরান যে কাজটি করেছে, একা লড়েছে, কারো সহযোগিতা কিন্তু সে চায়নি, একা লড়েছে, একা যুদ্ধ করেছে। ইরানের যে আয়তনটা, ইরান হচ্ছে প্রায় ১৭ লক্ষ বর্গ কিলোমিটার, মানে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশ যদি আমরা ১৬টা বাংলাদেশ একত্রে করে যত বড় হবে, ইরান হচ্ছে একাই তত বড় একটা রাষ্ট্র। আর পক্ষান্তরে ইসরায়েলের হচ্ছে ২০,৭৭০ বর্গ কিলোমিটার। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে ২০,৭৭০ বর্গ কিলোমিটার। মানে ইসরায়েল হচ্ছে সামান্য একটি ছোট্ট রাষ্ট্র। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে চট্টগ্রাম আছে, বাংলাদেশের এই চট্টগ্রাম যে বিভাগটা, এটার আয়তন হচ্ছে ৩৩,৭৭০ বর্গ কিলোমিটার। তাহলে আপনারা অনুমান করুন যে ইসরায়েল কতটুকু রাষ্ট্র। আর জনসংখ্যার দিক দিয়ে যদি বলি, ইরানের জনসংখ্যা হচ্ছে ১০ কোটি, আর ইসরায়েলের জনসংখ্যা হচ্ছে মাত্র ১ কোটি। তো এত পাওয়ার, এত শক্তি কোত্থেকে এই ইসরায়েল পায়? আর তারপরেও কেন আরব রাষ্ট্রগুলি নিশ্চুপ হয়ে থাকে? এখন যে পরিস্থিতিটা ঘটেছে, ট্রাম্প হঠাৎ করে বলে দিয়েছে যে আমরা এখন যুদ্ধ বিরতি চাই, আর ইসরায়েলকেও বলেছে যে তোমরাও যুদ্ধ বিরতি করো। এজন্য একটা সাজানো নাটক, কেমন যেন একটা সাজানো নাটকের স্ক্রিপ্টের মতো মনে হচ্ছে। কারণ দেখুন, ইসরায়েল যেটা মনে করেছিল, ইসরায়েল যত নিজেকে শক্তিশালী ভেবেছিল, তাদের ছিল ৪ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তারা নিশ্চিত ছিল, ইসরায়েল নিশ্চিত ছিল যে কোনো ধরনের ফাইটার বিমান বা মিসাইল বা রকেট, কোনো ধরনের ক্ষেপণাস্ত্র তাদের দেশে আঘাত হানবে না। আঘাত হানলে তাদের যে ৪ স্তরের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবে সেই মিসাইলগুলিকে। তাদের ৪ স্তরের আকাশ প্রতিরক্ষা কি কি? ১ নম্বর হচ্ছে আয়রন ডোম। আয়রন ডোমটা কি? যে এই আয়রন ডোমটা নিচের জমিন থেকে ১ থেকে ৪০,০০০ ফুট, এই ১ থেকে ৪০,০০০ ফুট স্কোয়ার ফুটের মধ্যে যদি কোনো জঙ্গি বিমান বা রকেট লঞ্চার বা মিসাইল বা ড্রোন এই ধরনের কোনো কিছু চলে আসে, তাহলে এটা এই আয়রন ডোম দিয়ে প্রতিহত করবে। তাদের ২০,০০০ বর্গ কিলোমিটার এরিয়া, মানে ছোট্ট একটা অংশ, এই ছোট্ট একটা অংশ কাভার করতে কয়টা আয়রন ডোম লাগবে? তারা কিন্তু ঠিক সেই কয়টা আয়রন ডোমই কিন্তু ওখানে সেট করে রেখেছিল, যে এই কয়টা আয়রন ডোম আমরা সেট করে রাখি। আয়রন ডোম সেট করলে যত মিসাইল আসুক আমরা এগুলো দিয়ে প্রতিহত করব। আয়রন ডোমের পরে তাদের যে আরেকটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকে তারা নাম দিয়েছে ডেভিড সিলিং। এই ডেভিড সিলিংটা কি? ডেভিড সিলিং এমন একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে এইটা আপনার ৪০,০০০ থেকে ১ লক্ষ, মানে ৪০,০০০ থেকে ১ লক্ষ স্কোয়ার ফিটের মধ্যে যদি কোনো মিসাইল বা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ধরনের কোনো কিছু বা ফাইটার বিমান যদি আসে, তাহলে এই ডেভিড সিলিং দিয়ে তারা প্রতিহত করবে। তো আয়রন ডোম, ডেভিড সিলিং, তারপরে ছিল অ্যারো 2 এবং অ্যারো 3। অ্যারো 2 এবং অ্যারো 3 এটা কত রেঞ্জের? এটা হচ্ছে যে জমিন থেকে ১ লক্ষ ফুট উচ্চতা বা ১ লক্ষ থেকে ৪ লক্ষ ফুট উচ্চতা পর্যন্ত যদি কোনো হাইপারসনিক মিসাইল যদি চলে আসে, তাহলে কিন্তু এই যে তাদের অ্যারো 2 এবং অ্যারো 3 এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবে। তো এটা ছিল তাদের পরিকল্পনা, এবং আমেরিকাও জানতো যে এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে
কোনো ইরানি মিসাইল হয়তো ইসরায়েলে আক্রমণ করতে পারবে না। ও তারপরে তো আবার হচ্ছে এদিকে ইরান থেকে যখন মিসাইল ছোড়া হয় তখন কিন্তু ওটাকে আটকানোর জন্য ইরাক থেকে চেষ্টা করা হয়। ওখানে আমেরিকার যে সেনাবাহিনী আছে তারা চেষ্টা করে যে ওটাকে প্রতিহত করবে। তারপরে চেষ্টা করা হয় কাতার থেকে, জর্দান থেকে, সৌদি আরব থেকে চেষ্টা করা হয় যে ওই ড্রোন বা ওই ক্ষেপণাস্ত্রকে ফেলায় দেওয়ার জন্য, এবং অলরেডি অনেক কিছু ফেলায়ও দিছে তারা। এটা কিন্তু ওখান থেকে চেষ্টা করা হয়। তো আপনি দেখেন যে প্রথমে এই রাষ্ট্রগুলি একটা প্রতিহত করে, তারপরে আবার ইসরায়েলের ওই 4 স্তর বিশিষ্ট যে এয়ার ডিফেন্স সিস্টেম এখানেও প্রতিহত হয়। তাহলে আমরা বিষয়টা কি বুঝতে পারলাম, যে ইসরায়েল ধরেই নিয়েছিল যে এত প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শক্ত আছে যে কখনোই ইরানি কোনো মিসাইল আমাদের শহরে হামলা করতে পারবে না। কিন্তু কি হলো, ঘটে গেল তার উল্টো। আল্লাহর সহযোগিতায় ইরান যে মিসাইল তৈরি করেছে ফাত্তা 1, ফাত্তা 2, তারপরে হচ্ছে সেরজিল, খাইবার, উন্নত মানের প্রযুক্তির যে মিসাইলগুলি তৈরি করেছে, এই মিসাইলগুলি এক একটা 25 ম্যাক, 20 ম্যাক এবং 15 ম্যাক গতিতে চলে। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাক কী জিনিস? এখন দেখুন, ম্যাক হচ্ছে যে হাইপারসনিক যে মিসাইলটা আছে, এই হাইপারসনিক মিসাইল আমরা ধরি যে 1 ম্যাক। 1 ম্যাক হচ্ছে যে শব্দের গতি মিনিটে কত কিলোমিটার। আমরা ধরে নেই যে শব্দের গতি মিনিটে হচ্ছে 20 কিলোমিটার, তাহলে এটা 1 ম্যাক। যখন কোনো ক্ষেপণাস্ত্র 5 ম্যাক হবে তখন বুঝতে হবে যে ওইটা 100 কিলোমিটার, মানে 1 মিনিটে 100 কিলোমিটার যায়। যখন 10 ম্যাক হবে তখন মনে করতে হবে যে ওটা 200 কিলোমিটার যাবে মিনিটে। তো 20 ম্যাক মানে যে ফাত্তা 1, এটা ইরানের তৈরি যে ক্ষেপণাস্ত্রটা, এটা 20 ম্যাক যায়। 20 ম্যাক মিনস কি হচ্ছে যে এটা 400 কিলোমিটার, মানে 1 মিনিটে 400 কিলোমিটার যাবে। তো এই যে হাইপারসনিক যে মিসাইলটা 20 ম্যাক মানে 400 কিলোমিটার, 1 মিনিটে যদি 400 কিলোমিটার যায়, তাহলে এটা ধরুন যে মানে ইরান থেকে 1500 কিলোমিটারের দূরত্ব হচ্ছে ইসরায়েল, এখানে যাইতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। মানে এত দ্রুত গতির এই হাইপারসনিক মিসাইল। তো এই হাইপারসনিক মিসাইল যে শুধু দ্রুত গতি তা না, এটা আবার কি সিস্টেম, ওই যে আয়রন ডোম, ডেভিড সিলিং, অ্যারো 2, অ্যারো 3 এগুলোকে মানে করতে হবে, তো ফলস করে ঢুকতে হবে, তা নাহলে তো ঢুকতে পারবে না। তো এদেরকে রাডার সিস্টেম থেকে ধোঁকা দেওয়ার জন্য এটা যখন এই মিসাইলটা যখন পড়ে তখন কিন্তু এইভাবে আঁকাবাঁকা হয়ে মানে নিচের দিকে পড়ে। কারণ কি, যখন ওই টার্গেট মানে ওই আপনার আয়রন ডোম যখন টার্গেট করে তখন তাদের যে মিসাইলটা দ্রুত গতিতে যায়, কিন্তু ফাত্তা 1 মিসাইল আঁকাবাঁকা হয়ে পড়ার কারণে আটকাতে পারে না। তখন কিন্তু তেল আবিবের বা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে এই মিসাইলগুলো আক্রমণ করে। আবার ইরান আরেকটা প্রযুক্তি কাজে লাগিয়েছে যে তারা সরাসরি অনেকগুলো ড্রোন ছেড়ে দেয় এবং অনেকগুলো ফলস মিসাইল সেগুলো ছেড়ে দেয়। তখন যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আছে আয়রন ডোম, এখন ইসরায়েল দেখলো যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদেরকে প্রচণ্ডভাবে আঘাত করছে, এবং তাদের মাত্র 20,000 বর্গ কিলোমিটার, মানে এই 20,000 বর্গ কিলোমিটার জায়গা যদি ইরান যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ঢেকে ফেলতে চায়, সেটাও সম্ভব, যেটা ইসরায়েলের ধারণা ছিল না। ইসরায়েল মনে করেছিল হয়তো 2-4-5,000 মিসাইল ইরান বানিয়েছে, কিন্তু না, ইরান প্রচুর মিসাইল বানিয়েছে, কারণ তাদের দেশে এখন মিসাইলের খনি বলতে চলে। যদি এই মিসাইল দিয়ে ইসরায়েলকে পুরো ঢেকে ফেলতে চায়, ঢেকে ফেলতে পারবে, এত মিসাইল ইরান বানিয়েছে। তো এখন তড়িঘড়ি করে ইসরায়েল দেখতেছে যে পর্যায়ে হোক আমাদেরকে যুদ্ধবিরতিতে আনতে হবে, তা না হলে আমরা ধ্বংস হয়ে যাব। এদিকে আমেরিকা কি করেছে? আমেরিকা তাদের যে প্রচুর শক্তিশালী যে B-2 স্টেলথ যে স্পিরিট বিমান, এটা কিন্তু সর্বাধুনিক এবং সর্বোচ্চ প্রযুক্তির বিমান। এই B-2 স্টেলথ স্পিরিট ফাইটার বিমান, এই বিমানটা কোনো রাডার সিস্টেমে ধরতে পারবে না, একটা ভুতুড়ে বিমান। এবং এই বিমানটা এতটাই নিখুঁতভাবে তৈরি যে আমেরিকাকে খুব উচ্চ স্থানে বসিয়েছে এই B-2 স্পিরিট স্টেলথ ফাইটার বিমান।
তো দেখুন, এই বিমানটা কিন্তু বানিয়েছে আমেরিকার যে নামডাকালা যে বোয়িং, মানে যাত্রীবাহী যে বিমানগুলি আমরা দেখি প্রচুর পরিমাণে বিভিন্ন দেশ বিদেশে চলাফেরা করে, এগুলি হচ্ছে এই বোয়িং কোম্পানির বিমান। তো এই বোয়িং কোম্পানি এবং আরও অনেক বিজ্ঞানীরা মিলে একটা বিমান তৈরি করেছে, তার নাম দিয়েছে B-2 স্পিরিট ফাইটার বিমান। এই বিমানটা স্টেলথ প্রযুক্তির। স্টেলথ প্রযুক্তিটা কি সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, স্টেলথ প্রযুক্তিটা হচ্ছে এমন ধরনের সমন্বয়ে একটা সিস্টেম তৈরি করা যেটাকে রাডার ফাঁকি দিতে পারে। রাডার কিভাবে বিমানকে চিহ্ন করে বা চিহ্নিত করে? একটা ওয়েবের মাধ্যমে, একটা সেন্সর ওয়েবের মাধ্যমে। আর এই স্টেলথ ফাইটার বিমানটা কি করে? ওই ওয়েবটা রিটার্ন পাঠানো থেকে বন্ধ রাখে বা বিরত রাখে। এইভাবে শত্রুর আকাশে চুপি সারে ভুতুরের মতো অদৃশ্যভাবে এই স্টেলথ বিমানটা ঢুকে পড়ে। তারপরে এই বিমানটা প্রায় 18,000 কেজি, মানে 18 টন ওয়েট সমৃদ্ধ বোমা নিয়ে চলতে পারে এবং একটানা প্রায় 11,000 কিলোমিটার সে যেতে পারে। এবং তার যখন জ্বালানি শেষ হবে, তেল প্রয়োজন হবে, এই তেল সে উপরে মানে আকাশ থেকেই রিফুয়েলিং করতে পারবে। মানে আমেরিকা থেকে বিমানটা পাঠানো হলো, সৌদি আরবে এসে তেল শেষ হয়ে গেল। তখন সৌদি আরবের কোনো বিমানকে বলল যে ওইটা তেল দিয়ে আসো, তখন ওই সৌদি আরব থেকে বিমান গিয়ে ওটাকে তেল দিতে পারবে। মানে রিফুয়েলিং সিস্টেম, আকাশ থেকে রিফুয়েলিং সিস্টেম করতে পারে এই B-2 স্পিরিট স্টেলথ ফাইটার বিমান। এখন আমরা দেখি যে যে বিমানে করে সর্বাধুনিক যে বাংকার ব্লাস্টার বিমান GBU-57 বাংকার ব্লাস্টার বোমা, এই বিমাটা কত বিধ্বংসী দেখুন। যে ইরানের ফর্দ, এই অঞ্চলটি হচ্ছে একটি পাহাড়ি এলাকা যেখানে বড় বড় পাহাড় বিদ্যমান। প্রাকৃতিকভাবে এটা একটা সুরক্ষিত অঞ্চল। আর এই ফর্দ অঞ্চলে পারমাণবিক কেন্দ্র ছিল ইরানের। তো পাহাড়ের প্রায় 250 থেকে 300 ফুট গভীরে তাদের যে পরমাণু গবেষণা কেন্দ্র সেটা এখানে বসানো হয়েছিল। তো এই বাংকার ব্লাস্টার বোমা, যেটা বাংকার ব্লাস্টার বোমা GBU-57, এই GBU-57 বোমাটি যদি আপনার শুধু মাটি হয়, শুধু মাটি হলে এই বোমাটি 200 ফিট পর্যন্ত নিচে যেতে পারবে। মানে মাটিকে 200 ফিট ভেদ করে নিচে চলে যাবে। আর যদি কংক্রিট, ইট, বালু, সিমেন্টের ঢালাই হয় তাহলে 60 ফিট পর্যন্ত যেতে পারবে, 60 ফিট। আর যদি লোহার একটা প্রলেপ হয়, মোটা ইস্পাত দিয়ে যদি একটা প্রলেপ হয় তাহলে 10 ফিট। এই 10 ফিট পর্যন্ত গভীরে গিয়ে হামলা করতে পারবে এই GBU-57 বোমাটি। এত শক্তিশালী এই বোমা। তো ইরানের ফর্দ, নাতাঞ্জ এবং ইস্পাহানে এই বোমা হামলা করা হয়েছে। যখন বোমা হামলা করেছে তখন কিন্তু আমরা বিশ্বব্যাপী দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন তার যে নিজস্ব সোশ্যাল সাইট আছে সেটায় তিনি পোস্ট করেছেন যে আমরা সফলভাবে আক্রমণ করেছি, সফলভাবে ধ্বংস করে দিয়েছি ইরানের পরমাণু কেন্দ্র। কিন্তু পক্ষান্তরে যখন আসল সত্যটা বের হয়ে আসলো তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলি আছে এগুলি থেকে যে সমস্ত পদার্থ বোমা তৈরি করার জন্য প্রয়োজন সেগুলি ইরান আগে ভাগেই সরিয়ে নিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ 0 বলতে গেলে। এটা যখন প্রকাশিত হলো, যখন সবাই এটা দেখলো, তখন মানে একটা চমকে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হলো। তখন আমেরিকা বুঝলো যে এখন এই মুহূর্তে যুদ্ধবিরতি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কারণ ইরান যেভাবে ইসরায়েলে আক্রমণ করছে এবং আক্রমণের ভয়াবহতা এই একটা পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে যে ইসরায়েল কোনো মতেই আর যুদ্ধ বেশি দিন চালিয়ে যেতে পারবে না। কারণ তাদের আয়রন ডোমের যে ব্যাটারি, আয়রন ডোমের যে মিসাইল, আয়রন ডোমের যে সিস্টেম, সমস্ত কিছু ফুরিয়ে এসেছে। নতুন করে তৈরি করে আবার সেট আপ করে এটাকে গড়ে তোলার মতো ক্ষমতা এখন ফুরিয়ে গিয়েছে। আবার আমেরিকা বা জার্মান বা ফ্রান্স থেকে অস্ত্র আসবে, সেটা আসতেও 15 থেকে 20 দিন সময় লাগবে অন্তত।
তারপরে সেট আপ করে ওটাকে কার্যকরিতা করার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। কিন্তু এই সময়ের মধ্যে ইরান যে ভয়াবহ হামলা চালাবে তা থেকে বোঝা যায় যে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে বুদ্ধি করেছে। কি বুদ্ধি করেছে? যে এখন আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, এখন আর আমরা যুদ্ধ করব না। কারণ এই মুহূর্তে আমরা দেখেছি যে ইরান কিন্তু আমেরিকার যে ঘাঁটিগুলি আছে সব ঘাঁটিতে আক্রমণ করেছে, কয়েকটা ঘাঁটিতে অলরেডি আক্রমণ করে দিয়েছে। তো এখন যে পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে সেটা অত্যন্ত ভয়াবহ যদি যুদ্ধ চলে। কারণ আমেরিকার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি, আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপান যখন কোনো মতেই আমেরিকার কথা শুনছিল না, তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, তখন কিন্তু পারমাণবিক বোমা হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলানো হয়েছিল। এবং তখন আমরা দেখেছি যে পারমাণবিক বোমার কি ভয়াবহতা। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ লোক এক একটি শহর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, হিরোশিমা থেকে, নাগাসাকি থেকে। এবং এর ভয়াবহতা দেখে কিন্তু জাপান যুদ্ধ বন্ধ করে দিয়েছে। এখন এটা হচ্ছে শেষ সময়ের অস্ত্র। কিন্তু ইরান যদি যুদ্ধ চালিয়ে যায় তাহলে আমেরিকা কি এই ধরনের কোনো আক্রমণ চালাতে পারে? এখন এই সন্দেহটা কিন্তু থেকেই যায়। কিন্তু থেকে গেলে কি হবে? থেকে গেলে এখন সমস্যা আরও বৃদ্ধি পাবে। কারণ ইরানেরও যদি পারমাণবিক থেকে থাকে বা ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলি আছে এগুলো দিয়ে আক্রমণ চালালে আমেরিকারও ওই মধ্যপ্রাচ্য থেকে উঠে আসতে হবে এবং ইসরায়েলকেও চলে যেতে হবে। কারণ পারমাণবিক বোমা যদি আমেরিকা নিক্ষেপ করে তাহলে হয়তো একটি শহর নষ্ট হতে পারে, কিন্তু এর যে ফলাফল সেগুলিতে আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তো আমরা দেখেছি যে ফিলিস্তিনির উপরে যে আক্রমণ করে প্রায় 55 থেকে 60 হাজার নারী, শিশু, বৃদ্ধদেরকে হত্যা করা হলো এই বিগত 6 মাস অথবা 1 বছরের ভিতরে, তখন কিন্তু আরব রাষ্ট্রগুলি চুপ হয়েছিল। এখন একটা বিষয় পরিষ্কার যে কেন আরব রাষ্ট্রগুলি চুপ হয়ে থাকে যখন তাদের উপরে ইসরায়েলিরা আক্রমণ করে। ইসরায়েলিরা চাচ্ছে যে বিশ্বটাকে শাসন করতে, পুরো বিশ্বকে শাসন করতে। ইসরায়েলের যে ক্ষমতা, তারা সেই ক্ষমতাটা দিয়ে কোনো আইন কানুন মানছে না, জাতিসংঘকে মানছে না, আমেরিকাকে মানছে না, বিশ্বর যে একটা পরিবেশ আছে সেটাও তারা মানছে না। তারা চাচ্ছে তাদের ক্ষমতা দেখানোর জন্য, তারা চাচ্ছে এই কারণে যে তাদের ক্ষমতা যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি তারা বিশ্বকে শাসন করতে পারবে। ইসরায়েল যে ফিলিস্তিনের গাজায় যে বর্বরচরিত হামলা চালিয়েছে, এই হামলায় প্রায় পুরো গাজার 55 থেকে 60 হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে। যার মধ্যে ছিল শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ ইত্যাদি। তো একবার ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করে দেখেন যে 55 থেকে 60 হাজার মানুষকে হত্যা করা, এটা কি মনে করে? কি দোষ ছিল গাজার অধিবাসীদের যে তাদেরকে এভাবে হত্যা করতে হলো? পরবর্তীতে ইসরায়েল কি করেছে? ইরানে আক্রমণ করে দিয়েছে। আজ যদি ইরান এই আক্রমণ প্রতিহত না করতে পারত তাহলে আরাক গাজা কি এই ইরান হতো না? এই 5-6 লক্ষ নারী, শিশু, বৃদ্ধকে কি ইসরায়েল হত্যা করতো না? অবশ্যই করত। এই ইরানের আরও 3 থেকে 4 লক্ষ নিরীহ মানুষকে হত্যা করত। কে করত? ইসরায়েল করত। কেন করত? ইসরায়েল চায় সারা পৃথিবীতে শাসন করতে। কারণ শাসন কে করবে? আমরা সবাই জানি যে দাজ্জাল। দাজ্জাল কথার শব্দের অর্থ কি কি আগে সেটা বুঝতে হবে। আমরা তো বসে আছি যে ম্যাজিক হবে, আসবে, এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে, আমাদেরকে ম্যাজিক দেখাবে, আমরা সেই ম্যাজিকের মাধ্যমে জান্নাত আর জাহান্নামে যাব। আজকে গাজায় কি চলতেছে? গাজা কি জাহান্নাম হয় নাই? গাজা কি জাহান্নাম হয় নাই? ওটা কি জাহান্নাম হওয়ার বাকি আছে? আর সৌদি আরব, কাতার, ইরাক, এগুলো কি হয়েছে? সৌদি আরব, কাতার, আবুধাবি, দুবাই, এগুলো কি হয়েছে? বড় বড় উচ্চ বিল্ডিং হয়েছে, তারা বিলাসিতায় মগ্ন আছে। এগুলো কি জান্নাত হয় নাই? প্রশ্ন করেন। আজ সৌদিদের কয়জন দাসদাসী আছে? আজ সৌদিদের কতগুলো বিলাসবহুল গাড়ি আছে? দুবাইয়ের শেখরা কি করতেছে? এগুলো কি? এরা কার পক্ষ নিয়েছে?
এরা পক্ষ নিয়েছে ইসরায়েলের। ইসরায়েলকে এক হাতের জান্নাত আর এক হাতের জাহান্নাম এই মুসলিম উম্মাহ দেখতে চায়? এখনো কি দেখা বাকি আছে যে কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম? আজ যদি ইসরায়েলের পক্ষ সৌদিতে না থাকতো, আজ যদি ইসরায়েলের পক্ষ ওই দুবাই, কাতার না নিত, জর্দান না নিত, তাহলে কি হতো? তাহলে তো কি এই রাষ্ট্রগুলোকে কি জাহান্নাম বানাতো না ইসরায়েল? অবশ্যই জাহান্নাম বানাতো এই রাষ্ট্রগুলিকে। তাহলে এখনো কারো দেখতে চান জান্নাত আর জাহান্নাম? তো এখন আল্লাহ তাআলা রক্ষা করেছেন ইরানকে, কারণ একটা সুযোগ এই মুসলিম উম্মাকে দিয়েছেন আল্লাহ, যে এখান থেকে শিক্ষা নাও। যদি আজকে যদি ইরান পরাজিত হয়ে যেত, তাহলে দাজ্জাল প্রকাশিত হয়ে যেত। ইমান আপনার আমার কতটুকু আছে, যে কতটুকু ইমান নিয়ে আমরা আছি, আমাদের এই ইমান কি আমাদেরকে দাজ্জাল হাত থেকে বাঁচাতে পারবে? আজ সবাই ইহুদিদের পক্ষে, ইসরায়েলের পক্ষে, আর ইসরায়েলের বিরোধিতা করলেই কি হয়? গাজার মতো পরিস্থিতি হয়। তো যাই হোক, এটা হচ্ছে একটা বলার বিষয় এবং ভাববার বিষয়, ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসটা দেখাইছেন বা যে ইরানের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন, সেটা আমাদের মুসলিম উম্মাকে এখনই জানতে হবে এবং এখনই বুঝতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আরও গভীরভাবে ভাবতে হবে, আলাপ আলোচনা করতে হবে, যে না, যদি এখন এই দেশগুলি ইরানের পক্ষে আসতো, তাহলে অবশ্যই ইসরায়েল আজ দূরে সরে যেত, আমেরিকা আজ দূরে সরে যেত। যুদ্ধবিরতি হবে না, হয়তো ইরান যুদ্ধবিরতি করবে, কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি করবে না। আমেরিকা কখনোই যুদ্ধবিরতি করবে না। তারা দেখে ফেলেছে যে ইরানের কি কি শক্তি আছে। এখন তারা আবার ষড়যন্ত্র করবে, আবার ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র করে এগুলোকে, ইরানের শক্তিকে আবার ধ্বংস করে তারা আবার আক্রমণ করবে। এখন তারা যুদ্ধ করবে, ষড়যন্ত্রের যুদ্ধ। এখন আর অস্ত্রের যুদ্ধ তারা করবে না। তারা দেখে ফেলেছে যে অস্ত্রের যুদ্ধ করে আমরা ইরানের সাথে টিকে থাকতে পারবো না, তাই এখন তারা ষড়যন্ত্রের যুদ্ধ শুরু করবে এবং এই ষড়যন্ত্রের যুদ্ধের মাধ্যমে শক্তি খর্ব করে আবার তারা চড়াও হবে, এটা দেখবেন। যাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।